বিষয়ক সম্পাদক আব্দুল বারী ড্যানি, উপস্থিত রয়েছেন সদস্য অগ্রসর হওয়ার শুভ সূচনা করলেন আজকের অ্যাডভোকেট আবুল হোসেনের নেতৃত্বে জাতীয়তাবাদী ওলামা দল শুধু বৃহৎ সংগঠনই নয়, একটি দক্ষ সংগঠনই নয়, বরং সারা দেশে আলেম ওলামাদের যথার্থ প্রতিনিধিত্ব করার একটি সংগঠন হিসাবে এটি জাতির সামনে ভেসে উঠবে, জাতির সামনে উদ্ভাসিত। কারণ আমি এদেরকে চিনি দীর্ঘদিন ধরে, খুব ভালো করে চিনি। সেলিম রেজা আমার সাথে একসাথে আমরা একই হাজতে একই কারাগারের মধ্যে ছিলাম। এই হাসিনার বিরুদ্ধে যে আন্দোলন, সেই আন্দোলন 1997 সালে অ্যাডভোকেট আবুল হোসেন অত্যন্ত সুশিক্ষিত একজন, সে একজন অ্যাডভোকেট এবং মৌলানা, বিশেষ করে ইসলামী শিক্ষায় উদ্ভাসিত এবং খুবই আমার কাছে মনে হয়েছে পরিশ্রমী, দক্ষ, ডিলিজেন্ট একজন নেতা। সে এটাকে এগিয়ে নিতে পারবে। মৌলানা দেলোয়ার তো আমার খুবই পুরনো, জাতীয়তাবাদী ছাত্র দল থেকে সে আমার সাথে ঘনিষ্ঠ, আমরা একসাথেই ছাত্র দল করেছি। এখানে মৌলানা নজরুল, সেও খুব বড় আলেম এবং অত্যন্ত যোগ্যতা সম্পন্ন, সাবেক সদস্য সচিবের দায়িত্ব পালন করেছে। আরও যুগ্ম আহ্বায়ক আলমগীর ভাই আছেন, তারপরে আরও মুস্তাফা ভাই আছেন। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমি জানি যে ওনাদের সম্পর্কেও ওনারা প্রত্যেকেই অত্যন্ত প্রখ্যাত আলেম এবং দ্বীনী শিক্ষা বা ইসলামী শিক্ষায় প্রত্যেকেই খুব উদ্ভাসিত। এদের দ্বারা ন্যায়, আইনানুগ এবং উন্নততর চরিত্র গঠনমূলক যে নৈতিক যে ইসলামের শিক্ষা, সেই শিক্ষায় তারা বিতরণ করতে পারবেন এবং সমাজের মধ্যে যারা আলেম ওলামা রয়েছেন তাদেরকে সংগঠিত করতে পারবেন। যখন তাদেরকে দেখবেন এরা জাতীয়তাবাদী ওলামা দলের নেতৃত্বে রয়েছে, তো সুতরাং আমি এর সাফল্য কামনা করছি। বাংলাদেশ মুসলিম প্রধান দেশ, নিঃসন্দেহে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ, মুসলিম দেশ। এখানে তৃণমূল থেকে জাতীয় পর্যায় পর্যন্ত একেবারে মানে মক্তব মাদ্রাসা ব্যাপকভাবে স্থাপিত রয়েছে, আজ থেকে না, যুগ যুগ ধরে। এবং আমার মনে হয় যে এই সরকার আমাদের যাদেরকে টার্গেট করেন, যাদেরকে এই সরকার সবসময় মানে দেখেন, সন্দেহ করেন এবং আমাদের বিভিন্ন কর্মসূচি যাতে বাস্তবায়ন না হয়, যে নেতৃবৃন্দকে তারা বারবার মামলা দিচ্ছেন, কারারুদ্ধ করছেন, তার থেকে দেশের ওলামারা, আলেম ওলামারাও বাদ যায় না। বিভিন্ন মসজিদের যারা ইমাম রয়েছে, সেই ইমামদের প্রতি সরকার লক্ষ্য রাখে, সেই ইমামদেরকে গোয়েন্দারা সবসময় পর্যবেক্ষণ করে। কারণ আমার মনে হয় আর যাকেই হোক এই আলেম ওলামাদেরকে খুব একটা কিনতে পারে। এবং এই যে কিনতে না পারার কিন্তু ঘটনা আছে, এর একটা ইতিহাস ঐতিহ্য রয়েছে। ব্রিটিশ এদেশে এসেছেন, 200 বছর গোলামীর জিঞ্জিরে এই উপমহাদেশের মানুষকে আবদ্ধ করেছে, শৃঙ্খলিত করেছে। কিন্তু সবাই জানে, যারা ইতিহাসের সাথে অল্প একটু হলেও পরিচিত, তারাও জানে যে এদেশে এই উপমহাদেশের স্বাধীনতার প্রথম সংগ্রামকারী, প্রথম যারা যুদ্ধ ঘোষণা করেছেন, সংগ্রাম করেছেন, তারা কিন্তু এই আলেম ওলামারাই। আমি যদি 18th সেঞ্চুরি মানে 1757 সালে সিরাজউদ্দৌলাকে হত্যা করে বাংলার স্বাধীনতাকে ছিনিয়ে নেওয়া, এর পরপরই 22 বছরের মধ্যেই ফকির বিদ্রোহ হয়েছিল। আপনারা জানেন যে এদেশের যারা আল্লাহর রাস্তায় যারা বেরিয়ে ফকির উপাধি ধারণ করেছে, তারা বিদ্রোহ করেছে কাদের বিরুদ্ধে? বিদেশি সেই প্রভুদের বিরুদ্ধে, ফকির বিদ্রোহ। তারপরে জানেন যে হাজী শরীয়তুল্লাহর নেতৃত্বে ফরাইজি আন্দোলন হয়েছে এবং এটা একদিনে থামেনি, প্রায় 100 বছর এই ফরাইজি আন্দোলন বিভিন্ন ধাপে ধাপে এটা পরিচালিত হয়েছে। এবং এটা কিন্তু শুধুমাত্র ধর্মীয় আইন কানুন শিক্ষা সেটা নয়, বরং এদেশের শাসক এবং শোষক, শাসক তো বিদেশি, তারা আমাদের জোর করে আমাদের দেশকে দখল করে আছে, এবং স্থানীয় শোষক জমিদার শ্রেণী, এর বিরুদ্ধে এই আলেমদের যে
লড়াইয়ের যে মানে ঐতিহ্য হাজী শরীয়তুল্লাহর নেতৃত্বে বা তার ছেলে বীর মহসিনুদ্দিন দুদু মিয়ার নেতৃত্বে, এটা তো আমাদের ইতিহাস। আপনারা এও জানেন যে উনি একজন হজ করে এসছেন, খুব ভালো মানুষ ছিলেন, কিন্তু এই দেশ যে পরাধীন এইটা তার বুকের মধ্যে যন্ত্রণা দিত। তিনি সেই স্বাধীনতার জন্য বিদেশি শৃঙ্খল থেকে মুক্ত হওয়ার জন্য ওয়াহাবি আন্দোলনের নেতৃত্ব দিলেন ব্রিটিশ বিরোধী সেই আন্দোলন, মীর নেসার আলী তিতুমীর। আমরা তো তাদেরই উত্তরাধিকার, আপনারা তাদেরই উত্তরাধিকার। মীর নেসার উদ্দিন তিতুমীর, হাজী শরীয়তুল্লাহ, ফকির বিদ্রোহ, এদেরই তো আপনার উত্তরাধিকার। সুতরাং এই আলেম ওলামারা শুধুমাত্র মসজিদে নামাজ পড়িয়েছেন আর ওয়াজ করেছেন তা নয়, এই উপমহাদেশের স্বাধীনতার ইতিহাস রচনা করতে গেলে যা রচিত হয়েছে আলেম ওলামাদের অবদান বাদ দিয়ে কখনোই সম্ভব নয়। তাই আজকে আলেম ওলামারা টার্গেট, তাই আজকে যারা ভালো ওয়াজ করেন তারা দেশে থাকতে পারছে না, তাই আজকে যারা ভালো দোয়া পরিচালনা করেন মসজিদে তারা থাকতে পারছেন না, ভালো ইমাম সাহেবরা তারা থাকতে পারছে না, কারণ এদের মধ্যে এখনো সেই স্ফুরণা রয়েছে। তারা আজকে আমরা শেখ হাসিনার যে জোর করে জবরদখল করে যে ক্ষমতা নিয়েছেন, ক্ষমতা নেওয়া শেখ হাসিনা নিয়েছেন, কিন্তু নিয়েই তো ক্ষান্ত হননি। আমাদের দেশটাকে ভারতের একটা নয়া উপনিবেশ তৈরি করেছে। এই নয়া উপনিবেশের বিরুদ্ধেই তো আজকে আলেম ওলামারা সোচ্চার। আজকে আলেম ওলামারা বিভিন্ন দিক থেকে তারা তাদের মোনাজাত পরিচালনায়, তারা তাদের ওয়াজের মধ্যে যেভাবে পারছে এখনো তারা বলছে, কথা বলে যাচ্ছেন, প্রতিবাদ করছেন, এবং এই কারণেই তাদেরকে টার্গেট করা হয়েছে। এবং এই পরিস্থিতি আপনারা নিজেরাই অনেকে জানেন যে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য মোনাজাত ধরলে সেই ইমামকে গ্রেপ্তার করা হয়েছে, চাকরিচ্যুত করা হয়েছে অনেককে এই দেশে। তো সুতরাং আপনাদের উপর ড্যানি যে কথাটি বলেছে বা জামাল ভাই যে কথাটি বলেছে, আপনাদের উপর যে একটা বিশ্বাস, আপনাদের উপর যে জাতি তাকিয়ে আছে এই কথা বলেছে না, তো যে জাতি তাকিয়ে আছে এই কারণেই, আজকের শুধু কারণ নয়, ইতিহাস ঐতিহ্য থেকে সেই কারণ তৈরি হয়েছে যে আলেম ওলামারা এই উপমহাদেশের স্বাধীনতার প্রথম বার্তাবাহক, তারাই প্রথম স্বাধীনতার মেসেজ দিয়েছে। আপনারা তাদেরই আজকের উত্তরাধিকার হিসাবে, প্রতিনিধি হিসাবে আমাদের যে সংগ্রাম, আবারও তো আমাদের স্বাধীনতা মানে ক্ষুণ্ণ হচ্ছে। আমি বলেছি এটা একটা ভারতের উপনিবেশ বানানোর দিকে নিয়ে যাচ্ছেন শেখ হাসিনা। আমার দেশের লোক মারা যায় সীমান্তে, ধান কাটতে গেলে মেরে ফেলা হয়, সীমান্তের পাড়ে দাঁড়িয়ে থাকলে মেরে ফেলা হয়, ফেলানির লাশ কাঁটাতারের উপর ঝুলতে থাকে, একটা প্রতিবাদ করার সাহস পান না। কারণ তারা যে অবৈধ অপকর্মগুলো করছেন, ভোটারবিহীন নির্বাচন করছেন, অবাধ এবং সুষ্ঠু নির্বাচনকে গোরস্থানে পাঠিয়েছেন। সুতরাং এই ধরনের একটি গণবিরোধী সরকার থাকলে পরেই এটা বিদেশি প্রভুদের কাছে তাদের জন্য লাভজনক, কারণ তারা এই দেশের উপর খবরদারি করতে পারবে, এই দেশের উপর তারা মাতবরি করতে পারবে, এই দেশকে নিয়ন্ত্রণ করতে পারবে, এবং এই লক্ষ্য নিয়েই তারা শেখ হাসিনাকে টিকিয়ে রেখেছে। আপনারা তার ফলাফল আপনারা দেখতে পাচ্ছেন। বাংলাদেশের বুকের উপর দিয়ে ভারতের ট্রেন যাবে, এদেশের মানুষের ইচ্ছা, এদেশের মানুষের আকাঙ্ক্ষা, তারা কি চায় এটার প্রতি ভ্রুক্ষেপ না করে বাংলাদেশের উপর দিয়ে ট্রেন যাবে। যে ট্রেন যাবে সেখানে কি থাকবে? মালামাল, সেখানে থাকতে পারে সামরিক সরঞ্জাম এবং পণ্য, এবং সেটা বলাও হচ্ছে। কারণ এখন যে দিক দিয়ে যায় সেটা চীনের পার ঘেঁষে, ওই যে চিকেন নেক যেটাকে বলা হয়, শিলিগুড়ি করিডোর, ওটা খুব ছোট্ট একটু জায়গা, ওই দিক দিয়ে যায় চীনের বর্ডার টর্ডার পরে। তাই ভারতকে নিরাপদ করার জন্য, ভারতের সামরিক পরিবহনকে নিরাপদ করার জন্য শেখ হাসিনা বাংলাদেশকে নিরাপত্তাহীন করে, বাংলাদেশকে পরাধীন করে তিনি ভারতকে অনুমতি দিচ্ছেন রেল লাইন বসানো, তাদের বিভিন্ন পণ্য পরিবহনের সুযোগ করে দিচ্ছে। এইরকম একটি পরিস্থিতির মধ্যে দিয়ে আমাদেরকে জীবনযাপন করতে হচ্ছে। বন্ধুরা, আপনি
জনগণের সাথে, কোমলমতি ছাত্রদের সাথে আপনি রসিকতা করেন, তামাশা করেন। 2018 সালে এই ছাত্ররা কোটার বিরুদ্ধে আন্দোলন করলো, ব্যাপক আন্দোলন করেছে। আপনি একটা পর্যায়ে লাঠিচার্জ করেছেন, তারপর কি করলেন? কোটা বাদ দিয়ে দিলেন। ছাত্র তো সম্পূর্ণ কোটা বাদ দিতে চায়নি, ওরা বলেছে কোটা সংস্কার আন্দোলন, ওরা এখনো বলছে কোটা সংস্কার। কিন্তু তার মনের মধ্যে যে একটা অশুভ ইচ্ছা আছে, সেই অশুভ ইচ্ছাটা তিনি পোষণ করে রেখেছেন। বলে আগে আমি ভালো করে বসে নেই, তারপরে তোদেরকে উচিত শিক্ষা দিব। এইটা ছিল মনোভাব শেখ হাসিনার ছাত্রদের। তারপর কি করলেন তিনি? তারপরে তিনি করলেন একটা সুযোগ বুঝে আদালতের মাধ্যমে যে কোটা বাতিল করেছিলেন সেটাকে পুনর্বহাল করলেন। তা আজকে আদালত আর শেখ হাসিনার মধ্যে কোনো পার্থক্য আছে? কোনো পার্থক্য নেই, পার্থক্যহীন দুইটি সত্তা, এক সত্তা। আজকে প্রশাসন বলেন, আজকে পুলিশ বলুন, আজকে সমস্ত কিছু, আইন কানুন, পার্লামেন্ট, বিচার বিভাগ, প্রত্যেকেরই তো প্রধান হচ্ছেন শেখ হাসিনা। শেখ হাসিনার কথায় কেউ এক পা এক ধাপ যেতে পারবে না। শেখ হাসিনা চান বলেই কোটাটাকে বিলুপ্ত করে দেওয়া হলো। কিন্তু ছাত্রতা সম্পূর্ণ কোটা বিলুপ্ত করতে চায়নি, সংস্কার করতে চেয়েছে। কারণ যে বিভিন্ন নামে মুক্তিযোদ্ধাদের সন্তান সন্ততি, মুক্তিযুদ্ধে যারা ছিলেন তাদের সন্তান তো আর এখন ভর্তি হওয়ারও বয়স চলে গেছে, তার না মানে নাতি নাতনি মুক্তিযোদ্ধাদের, সেইটার নাম করে মানে বেসিক্যালি মূলত তারা ছাত্রলীগকে ঢুকাবে। একজন বলেছেন যে একজন দম্পতির বিয়ে হয়েছে স্বাধীনতার 7 বছর পর, তার সন্তানকে মুক্তিযোদ্ধা দেখিয়ে তাকে বিশ্ববিদ্যালয় বা ইঞ্জিনিয়ারিং কলেজ বা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে কোনো এক জায়গায়, এটা আমি দেখেছি। সুতরাং তার স্বীয় স্বার্থ, নিজস্ব স্বার্থের জন্য তিনি এই পদ্ধতি করছেন, এই কোটা পুনর্বহাল করছেন। আর 56%, তাহলে এই যে যারা কোনো রাজনীতি করে না, কিছু না, মেধাবী ছাত্র লেখাপড়া করে, তাহলে তাদের ভবিষ্যৎ কি? তাদের কোনো ভবিষ্যৎ নেই। কারণ ছাত্রলীগকে তিনি ঢুকাতে পারবেন 56%-এর মধ্যে দিয়ে, আর বাদ বাকি তিনি ঢুকাবেন আপনার প্রশ্নপত্র যে ফাঁস হয়েছে আবেদ আলীদের মানে নেতৃত্বে বা আবেদ আলীদের সহায়তায় যে প্রশ্নপত্র ফাঁস হয়েছে, সেই ফাঁসের প্রশ্নপত্রের উত্তর লিখে যারা দিয়েছেন টাকাও পেয়েছেন, এবং এরাও অধিকাংশই হচ্ছে বেছে বেছে ওই আওয়ামী ঘরানার লোক। তাহলে শতকরা 100% হয়ে গেল আপনার জাল জালিয়াতির মাধ্যমে আপনার নবম দশম যে গ্রেড, এই গ্রেডে আপনার চাকরি পাওয়া, অর্থাৎ ক্লাস 1 চাকরি পাওয়া, ক্যাডার সার্ভিসে চাকরি পাওয়া, যেটা আপনার পরিচালনা করেন, তত্ত্বাবধান করেন হচ্ছে পাবলিক সার্ভিস কমিশন। সেই বন্ধুরা, এটা জুলাই মাস হচ্ছে আমের মরশুম। আপনারা জানেন জুলাই মাসে মানে পাকা আম মানে আমরা খাই বা মৌসুম। এই দুর্নীতি ফাঁসের মৌসুমে যারা যে এখনো যে নামগুলো আমরা পাচ্ছি, যা কিছু ঘটনা হচ্ছে, সবই তো হচ্ছে প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠ লোকজন বা আওয়ামী লীগের ঘনিষ্ঠ লোকজন। তাহলে আপনি যে 17-18 বছরে আপনি তো আইনের শাসন তৈরি করেননি, আপনি দুর্নীতির শাসন তৈরি করেছেন বলেই আজকে আবেদ আলীদের জন্ম হয়েছে, আজকে বেনজিরদের জন্ম হয়েছে, আজকে আজিজদের জন্ম হয়েছে, আজকে মতিউর রহমানদের জন্ম হয়েছে। উনি উনার ঝুলিতে খালি হাতে ফিরে এসেছেন। $20 বিলিয়ন চেয়েছিলেন চীনের কাছ থেকে, বলেছে যে না আমরা পারবো না, 1600 কোটি টাকা আমাদের টাকায়, ওদের মুদ্রায় ইউয়ান যেটাকে বলে সেটা, সে 1 বিলিয়ন ইউয়ান দিয়েছে, মানে প্রতিশ্রুতি দিয়েছে। মূলত প্রতিশ্রুতির খাতা শূন্য, প্রত্যাশার খাতা শূন্য। সুতরাং আপনি আর এতদিন জনগণকে পদ্মা সেতুর কথা বলেছেন, ফ্লাইওভারের কথা বলেছেন, এলিভেটেড এক্সপ্রেসের ওয়ে এর কথা আপনি মানুষকে দেখিয়ে মনে করেছেন যে উন্নয়ন।
আপনার উন্নয়ন যে ছিল ড্রেন দিয়ে টাকা বের করে সুইজারল্যান্ড চলে যাবে, কানাডায় চলে যাবে, মালয়েশিয়ায় চলে যাবে, ইউরোপে চলে যাবে।